দালাল, দস্যু, এরা পেলে কিভাবে কি করবে, ধরে হয়তো আর্মির হাতে দিয়ে দেবে অথবা ওরাই হয়তো মেরে দেবে। এই জন্য আমরা ওই জঙ্গলের পাশ থেকে 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 আমরা তো মরতে মরতে বেঁচে গিয়েছি। এবং আমরা প্রায় আমি নিজে রণাঙ্গনের মুক্তিযুদ্ধে ছিলাম, তো বারবার মৃত্যুর সম্মুখীন হয়েছি। আমার সঙ্গের অধিকাংশই মারা গেছে। তো এটা যখন সত্যি সত্যি আমরা জয়ী হয়ে গেলাম, তখন সে যে উল্লাস, এটার সঙ্গে কোনো কিছুর তুলনা করা যাবে না। এটা বলার ভাষা আমার নেই আসলে। আমরা যখন মুক্তিযুদ্ধ করেছি, একদম প্রথম দিকে আমরা, আপনি জানেন বোধহয়, ঝালকাঠি, স্বরূপকাঠি এবং বানুড়িপাড়া তিনটা থানা নিয়ে একটা বিশাল পেয়ারা বাগান ছিল, ওইখানে আমরা যুদ্ধ করেছি। খুলে বলো। ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায়, সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। তো এক পর্যায়ে ওখানে আমরা এরকম হয়েছে যে আমি একটা কাঠের লঞ্চ ডুবিয়ে দিয়ে 4 জনকে জ্যান্ত ধরে ফেলেছিলাম এবং তার বিনিময়ে 28 জনকে আমরা বন্দি বিনিময় করতে পেরেছিলাম। তো এই সমস্ত কারণে ওরা আমাদের উপর প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। তো শেষ পর্যন্ত ওখানে টিকতে পারলাম না। ওখান থেকে চলে গেলাম শেহাঙ্গল নামে একটা আমাদের খুব প্রিয় গ্রাম, ওখানকার মানুষজন খুব ভালো। ওখানে গিয়ে পেয়ে গেলাম খলিল হাজরা নামে এক ভদ্রলোক, যিনি অলরেডি ইন্ডিয়াতে গিয়ে ফিরে এসছেন। কারণ ইনায়েত হোসেন খান সাহেবের বাড়ি ছিল ওই শেহাঙ্গল গ্রামে। উনি ছিলেন এমএনএ আমাদের এলাকার। উনি পাঠিয়েছেন যে আমার এলাকার ছেলেদেরকে তুমি নিয়ে আসো। তো উনি এসছেন, কিন্তু সেই সময় প্রথম দিকে তো সেই সময় অনেকেই সাহস করেনি, ভয় পেয়েছে, ভেবেছে যে টিকে যাব লুকিয়ে টুকিয়ে। কিন্তু আমি তো রেডি, কারণ আমি অলরেডি ততদিনে দীর্ঘদিন যুদ্ধ করেছি। তো আমি ওনার সঙ্গে রওনা করলাম। তো উনি আর কাউকে যখন পেলেন না, আমাকে নিয়ে রওনা। কিন্তু আমার ততদিনে অনেক অসুবিধা হয়ে গেছে। মুক্তিযুদ্ধ খুব সহজ ব্যাপার ছিল না তো। ঘুম নাই, খাবার নাই, বিশ্রাম নাই, ওপর থেকে বৃষ্টি, নিচে কাদা, ওদিকে ওদের মেশিন গানের সঙ্গে আমাদের 750 ওজনের 750, আজকালকার লোক বুঝবে কি না, 7.5 কিলো আর কি, 7.5 কিলো ওজনের 303 রাইফেল, এইগুলো নিয়ে আমরা যুদ্ধ করেছি। একটা একটা গুলি, আর ওদের হাতে মেশিন গান, ওদের হাতে গান বোর্ড, ওদের কাছে শিপ, ওরা যা খুশি তাই করতে পারে তার এগেনস্টে। তো যাই হোক, আমরা চললাম, রওনা করলাম ঝালকাঠি পার হয়ে, পিরোজপুর পার হয়ে, বাগেরহাট, এই কোনো রাস্তায় কিন্তু আমরা কোনো গাড়িতে বা লঞ্চে নদীতে চড়তে পারিনি, কারণ আমাদেরকে দেখলেই ধরে যেতে হচ্ছে। হ্যাঁ, না না না, লুকিয়ে লুকিয়ে জঙ্গলের পাশ থেকে রাস্তা বাদ দিয়ে। কারণ রাস্তায় গেলে তখন তো নানান কায়দার দালাল, দস্যু, এরা পেলে কিভাবে কি করবে, ধরে হয়তো আর্মির হাতে দিয়ে দেবে অথবা ওরাই হয়তো মেরে দেবে। এই জন্য আমরা ওই জঙ্গলের পাশ থেকে 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 আমরা যাচ্ছিলাম বহুদূর হাঁটতে হাঁটতে, দিনের পর দিন হাঁটতে হাঁটতে একসময় গিয়ে কালীগঞ্জ বলে, সাতক্ষীরার কালীগঞ্জ থানা, কালীগঞ্জ বর্ডারের থানা, ওইখানে আবার আর্মি আছে, এটা আমরা জানতে পারলাম। তো আমরা দূর থেকে যখন গিয়ে নদীর পাড়ে পৌঁছলাম, তখন অন্ধকার হয়ে গেছে। তো খলিল হাজরা বললেন যে সাহস করো সাঁতার দিতে। আমি বললাম সাহস মানে কি, কতবার মৃত্যুর সামনে আমরা হয়েছে, যদি ওপার না যেতে পারি তাহলে ভেসে চলে যাব, ব্যাস, আমাদের তো আর কোনো নেই। আমরা তো আবার কি হাঁটতে হাঁটতে ফিরে চলে যাব নাকি নিজের গ্রামের বাড়িতে, সাঁতার দেবই। উনি বললেন সাবাস বেটা, আমার পিঠের উপরে একটা আদরের চর দিয়ে নামো। তো নেমে গেলাম।
প্রচণ্ড স্রোত এবং ঢেউ, যেতে যেতে আর চলে না। নদী কত বড় জানি না, কারণ অন্ধকার তো, ওপারে কিচ্ছু দেখা যায় না। তারপরে যেতে 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 প্রায় ডুবে যায়। এই সময় হঠাৎ চোখে পড়লে যে দূরে টর্চের মতো কিছু দেখা যায় না। টর্চের আলোটা আমাদের গায়ে পড়ছে না, কিন্তু ওই টর্চের সোর্স যে ওইখানে আছে এইটা তারার মতো দেখা যাচ্ছে অনেকগুলো। মানে তারাও বোধহয় টের পেয়েছে যে আমরা দুটো মানুষ এরকম সাঁতরাচ্ছি। তারপরে সাহস আবার পেলাম, ওই দিকেই যেতে শুরু করলাম, কিন্তু স্রোতের বিপরীত না, স্রোত যেদিক যায় সেই দিকই। ওইখান থেকে ওপারে গেলাম, জানলাম ওটা হিঙ্গুলগঞ্জ, এটা ইন্ডিয়ার মধ্যে। আমরা সেফ, কিন্তু আমি সেফ ছিলাম না, আমার একটা পায়ে গ্যাংগ্রিন হয়ে গিয়েছিল, আহত হয়েছিলাম আমি। তো আমাকে আর যুদ্ধে যেতে দেওয়া হলো না, আমাকে পাঠিয়ে দিল বাহাদুরপুর ক্যাম্পে শিক্ষক বানিয়ে।